হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। সো আজকে আমরা দেখব কমপ্লিটিং সেন্টেন্স, ওয়ান অফ মাই ফেভারিট কোয়েশ্চেন ইন ইংলিশ সেকেন্ড পেপার। তোমাদের এসএসসিতে যতগুলো কোয়েশ্চেন আছে ওখান থেকে আমার মনে হয় পার্সোনালি আমি মনে করি যে কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে এমন একটা কোয়েশ্চেন যেটাতে তোমরা খুব ইজিলি একটা নাম্বার তুলতে পারো। কজ এখানে আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে অনলি 12 রুলস মনে রেখে কমপ্লিটিং সেন্টেন্সের 10-এ 10 পাওয়া যায়। সো দেরি না করে লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমরা এখানে একটা দেখছি নমুনা কোয়েশ্চেন, অর্থাৎ তোমাদের কোয়েশ্চেনগুলো কীরকম আসতে পারে। এটা অবশ্যই 1 নম্বর কোয়েশ্চেন আসবে না, এই কোয়েশ্চেনটা হবে তোমাদের 3 নম্বর কোয়েশ্চেন মোস্ট প্রবাবলি। সো এখানে দেখো কোয়েশ্চনটা যদি তোমরা একটু পড়ো, এখানে লেখা আছে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং সুইটেবল ক্লসেস অর ফ্রেজেস। অর্থাৎ তোমাকে এখানে যে খালি ঘরগুলো দেওয়া আছে ওগুলো ফিল আপ করতে হবে উইথ ক্লস অথবা ফ্রেজ দিয়ে। এখন ক্লস অথবা ফ্রেজ কি সেগুলো নিয়ে আমরা সব কিছু পড়বো, তবে তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি। এখানে তোমাদের হয়তো সেন্টেন্সের একটা অংশ দেওয়া থাকবে এবং বাকি অংশগুলো ফিল আপ করতে হইতে পারে। যেমন এখানে হচ্ছে সেটা আমরা শেষে, অর্থাৎ একটা সেন্টেন্সের শেষের অংশটা ফিল আপ করবো, বাট তুমি যদি এটা দেখো সেন্টেন্সের আগের অংশটা ফিল আপ করতে হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে তোমাদের কোনো একটা খালি ঘর দেওয়া থাকবে, ওই খালি ঘরটা ফিল আপ করতে হবে যাতে পুরো সেন্টেন্সটা একটা ফুল মিনিং দাঁড়ায়। দ্যাটস ইট। এই কোয়েশ্চেনের মেইন কনসেপ্টটা হচ্ছে এটা। এখন চলো কিভাবে আমরা এই কোয়েশ্চেনগুলার খালি গ্যাপগুলো ফিল আপ করতে পারি সেটা দেখা যাক। সো তোমাদের সেন্টেন্সগুলো ফিল আপ করতে হলে মূলত দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে ফ্রেজ আর একটা হচ্ছে ক্লজ, যেটা আমরা প্রশ্নের মধ্যে দেখেছিলাম যে ওখানেই বলা আছে তোমাকে ফ্রেজ অথবা ক্লজ দিয়ে এগুলো ফিল আপ করতে হবে। তাহলে ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে এক গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটা গ্রুপের সমষ্টি যেটা কোনো একটা অর্থ বোঝাচ্ছে, বোধগম্য কোনো একটা অর্থ বোঝাচ্ছে, সেরকম একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এবং ওটাতে কোনো কি থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। আর ক্লজ হচ্ছে যেটার সাথে সাবজেক্ট এবং প্লাস ফাইনাইট ভার্ব থাকবে এবং এরপরও বাকি অংশ থাকবে। অর্থাৎ একটা সেন্টেন্সকে মূলত ক্লজ বলে যখন সেটা অন্য আরেকটা সেন্টেন্সের আন্ডারে নিজের অর্থ প্রকাশ করে, সেটাই হচ্ছে ক্লজ। অথবা তুমি নমিনাল মিনিং বোঝার জন্য জাস্ট তুমি বলতে পারো একটা সেন্টেন্সই হচ্ছে একটা ক্লজ, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে আরেকটা সেন্টেন্স ঢুকিয়ে দিলে ওই পরবর্তী সেন্টেন্সটাকে আমরা একটা ক্লজ বলতে পারি। এখন আমরা দুইটি জায়গায় দেখছি ফাইনাইট ভার্ব, অর্থাৎ ফ্রেজের মধ্যে আমরা কোনো ফাইনাইট ভার্ব ইউজ করব না, উইদাউট ফাইনাইট ভার্ব। কিন্তু ক্লজ বলতে গেলে আমাদেরকে ওখানে একটা কি থাকতে হবে, ফাইনাইট ভার্ব থাকতে হবে। এখন ফাইনাইট ভার্ব জিনিসটা কি মনে রাখবা, ফাইনাইট ভার্ব হচ্ছে সেন্টেন্সের ওই ভার্ব যেটা আসলে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। একটা এটাই মনে রাখলে হবে, আর অন্যান্য অনেকগুলো রিকোয়ারমেন্টস থাকে, বাট তোমাদের বোঝার সুবিধার্থে তুমি মনে রাখবা যখন একটা সেন্টেন্সে টেন্সের কারণে কোনো ভার্বের রূপ পরিবর্তন করতে পারে, দ্যাটস কল্ড ফাইনাইট ভার্ব। লেটস গেট অ্যান এক্সাম্পল। যেমন আমরা যদি লিখি আই ওয়ান্ট টু স্টাডি ইন ফ্রান্স, এই সেন্টেন্সটাতে আমরা দুইটা ভার্ব দেখতে পারি। ওয়ান্ট যেটার মিনিং হচ্ছে চাওয়া, সো ইটস এ ভার্ব। স্টাডি ওটার মিনিং হচ্ছে পড়াশোনা করা, যেটাও একটা ভার্ব। তাহলে দেখো এই ওয়ান্ট শব্দটা আর স্টাডি শব্দটা ভার্ব হওয়ার পর এটাকে আমরা বলতেছি, এবং এটা হচ্ছে একটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই ওয়ান্ট টু স্টাডি ইন ফ্রান্স একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু আমি যদি এটা একটু ফার্স্ট টেন্সে লিখতে চাই তখন সেটা কি হবে, সেটা হবে আই ওয়ান্টেড টু স্টাডি ইন ফ্রান্স। তাইলে দেখো আমি যখন টেন্সটা পরিবর্তন করছি তখন আমার দুইটা ভার্ব থাকা সত্ত্বেও আমার ভার্ব পরিবর্তন হয়েছে, রূপ পরিবর্তন করছে একটা, দ্যাট ইজ ওয়ান থেকে ওয়ান্টেড হয়ে গেছে। অর্থাৎ এই যে টেন্সের পরিবর্তনের কারণে যখন ভার্ব রূপ পরিবর্তন করে সেটাই হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমরা ওয়ানটাকে বলতে পারি ফাইনাইট ভার্ব ইন দোজ সেন্টেন্স। তাহলে স্টাডি এটা কি, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। এই যে টু প্লাস ভার্ব থাকলে সেটা হচ্ছে একটা ইনফিনিটিভ, এবং এটাকে আমরা ইনফিনিটিভ বলছি, উইচ ইজ নট এ ফাইনাইট ভার্ব। তাহলে এখন বুঝে যাক আমাদের কমপ্লিটিং সেন্টেন্সগুলো ফিল আপ করার জন্য বা কমপ্লিট করার জন্য আমাদের কী কী শিখতে হবে। তোমাকে ফার্স্টে মিনিংটা বুঝতে হবে, তারপর হচ্ছে তোমাকে কিছু বার্ড স্ট্রাকচার মনে রাখতে হবে। ওভারঅল বার্ড স্ট্রাকচার ইয়ানাফ তোমাদের এসএসসির জন্য, তুমি সবগুলো কোয়েশ্চেনই আনসার করতে পারবে আই বিলিভ। এবং আর কিছু তোমাকে প্রভাব মনে রাখতে হবে। প্রভাব মানে হচ্ছে প্রবাদ বাক্য, আমরা যে প্রবাদ বাক্যগুলো জানি সেগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, যেহেতু অনেক সময় দুই একটা প্রবাদ বাক্য দিয়ে থাকে এবং এগুলো আসলে অনেক সময় গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করে না। সো প্রবাদ বাক্যের মতোই বসে যাবে, সেগুলো আমরা দেখবো কীভাবে ইজিলি এগুলো বসানো যায়। সো লেটস গেট স্টার্টেড। স্টার্ট করছি, চলো সামনে যাওয়া যাক। সো তুমি গ্রামারের যে কোনো টপিকই পড়ো না কেন তোমাকে অলওয়েজ টেন্স জানা থাকতে হবে। সো ইফ ইউ ডোন্ট নো দ্য ইউজ অফ টেন্স, আই উইল হাইলি রিকোয়েস্ট
তুমি আগে বেসিক ক্লাস থেকে টেন্সটা জেনে নিয়ে আসবা। সো টেন্স হচ্ছে মাস্ট, তোমাকে টেন্স জানতে হবে। উইদাউট টেন্স ইউ ক্যান ডু এনিথিং ইন ইংলিশ। তোমাকে ইংলিশ নিয়ে আর কিছু করতে পারতে হবে না, তোমাকে আগে টেন্স জানতে হবে। সো আমি ধরে নিচ্ছি তোমরা টেন্স জানো। যদি জানা থাকে তখন একটা জিনিস মনে রাখবা, আমরা যখন ক্লজ ইউজ করব, আমরা ওই যে বলছিলাম ফ্রেজ অথবা ক্লজ ইউজ করবো, যখন ক্লজ ইউজ করবো ফাইনাইট ভার্ব সহ একটা সেন্টেন্স যখন ইউজ করবো, তখন মনে রাখবা ও যেই আমাকে যেই পার্টটা সেন্টেন্সের যে পার্টটা দেওয়া থাকবে সেটা যদি প্রেজেন্ট টেন্স হয়, আমাকে অপরিবর্তিত যে টেন্সটা আছে, অর্থাৎ যে টেন্সটা আমাকে পূরণ করতে হবে সেটা হতে হবে প্রেজেন্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স হইতে হবে। প্রেজেন্ট টেন্স থাকলে আবার হইতে পারে ফিউচার টেন্সও হইতে পারে। আরেকটা হচ্ছে মেইন ব্যাপারটা যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট টেন্স থাকলে তোমাকে ফার্স্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে প্রেজেন্ট টেন্স থাকলে সেটা প্রেজেন্ট টেন্স যেমন হইতে পারে, ফিউচার টেন্সও হইতে পারে। ফার্স্ট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্সও থাকতে হবে। এটা জাস্ট তুমি মনে রাখলে হবে, এটা আসলে তোমাকে বিস্তারিত বোঝার দরকার নাই, আমি তোমাকে বুঝিয়ে দেবো সামনের দিকে গেলে। তুমি জাস্ট এতটুকু মনে রাখো যে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা প্রেজেন্ট টেন্স বানাবো আরেকটা ক্লজকে, একটা প্রেজেন্ট টেন্স থাকলে আরেকটা ফিউচার ক্লজ ফিউচার টেন্সও হইতে পারে, একটা পাস্ট টেন্স থাকলে আরেকটাকে আমরা করতে পারি পাস্ট পারফেক্ট টেন্স। সো এতটুকু মনে রাখো আপাতত। এখন আমরা যদি স্ট্রাকচারে চলে যাই তখন তুমি দেখতে পাবা প্রথমেই আসা হচ্ছে তোমার রোল নাম্বার 1-এ কন্ডিশনালস। কন্ডিশনালস মানে আমরা জানি শর্ত, এগুলো অনেক ক্লাসে নেওয়া হয়েছে, তোমরা যদি অন্যান্য এর আগের ক্লাসগুলো দেখে থাকো ওখানে আমরা কন্ডিশনাল অনেক সময় পড়ছি। সো আজকে আমরা 3টা কন্ডিশনাল সম্পর্কে জানবো খুব সিম্পলি ইজি ওয়েতে স্ট্রাকচার ওয়াইজ। যেমন এখানে 3টা কন্ডিশন বলতে আমরা বলছি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের মধ্যে স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স অথবা ইম্পারেটিভ সেন্টেন্স। সিম্পল, এতটুকুই। ইফের সাথে অর্থাৎ মাথায় রাখবা কন্ডিশনাল বলতে আসলে মূলত ইফ যুক্ত সেন্টেন্সগুলোকে বোঝাচ্ছে, অর্থাৎ শর্ত বোঝানোর জন্য তোমাকে ইফটা দিতে হবে। তাহলে ইফ যুক্ত যখন প্রেজেন্ট টেন্স থাকবে এর পরবর্তী সেন্টেন্সটাকে তোমার কি করতে হবে, ফিউচার টেন্স করতে হয়। তবে অনেক সময় আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েও ফার্স্ট কন্ডিশনাল ফিল আপ করতে পারি। সো এটা বোঝাই হচ্ছে তোমাকে বাস্তব ঘটনা সম্পর্কিত অথবা সম্ভাব্য অবস্থা বা ফলাফল প্রকাশ করতে। বাস্তব ঘটনা সম্পর্কিত সম্ভাব্য অবস্থা অথবা ফলাফল প্রকাশ করতে। আমরা যদি এক্সাম্পল দেখি, ইফ ইট রেইনস টুমোরো, অর্থাৎ এটা একটা কিন্তু প্রেজেন্ট টেন্স। দেখো ইট রেইনস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে অ্যাজ বাই এস যোগ হয়েছে টুমোরো। উই উইল ক্যান্সেল দ্য পিকনিক, তাহলে উইল ক্যান্সেল দ্য পিকনিক এটা হচ্ছে একটা ফিউচার টেন্স। সো আশা করি বুঝতে পারছো যে একটা যখন প্রেজেন্ট টেন্স থাকবে পরবর্তীতে হবে ফিউচার টেন্স। দ্যাটস ফার্স্ট কন্ডিশনাল, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তোমাকে হয়তো এই অপশনটা এই জিনিসটা হয়তো তোমাকে দেওয়া থাকবে না, তখন তোমাকে ফিউচার টেন্সে লিখতে হবে। অথবা মনে করো এটা দেওয়া আছে কিন্তু তোমাকে এটা দেওয়া নাই, তখন তোমাকে লিখতে হবে ইফ যুক্ত যে প্রেজেন্ট টেন্সের পার্টটা সেন্টেন্সের মধ্যে সেটা তোমাকে একটু লিখতে হবে, এতটুকুই। সেকেন্ড কন্ডিশনাল কি অবস্থা? সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে এটাও ইফ যুক্ত থাকবে, তবে এখানে থাকবে হচ্ছে ফার্স্ট টেন্স। ওই যে আমরা বলছিলাম যখন ইফ যুক্ত ফার্স্ট টেন্স থাকবে তখন এরপরের সেন্টেন্সটা হবে ফার্স্ট টেন্স। যখন ইফ যুক্ত সেন্টেন্সটা ফার্স্ট টেন্স হবে এরপরের সেন্টেন্সটাতে কি হবে, আমরা জাস্ট উড কুড মাইট এগুলো যোগ করে দেব। দেখো এখানে ফিউচার টেন্স বলতে কিন্তু আমরা শুধু উইল শ্যাল না, এখানে ক্যান মে তারপর অন্যান্য যে মডেল ভার্বগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তবে উইল শ্যালগুলাই মোস্টলি ইউজ করা হয়, ক্যান মেও আমরা ফিউচার টেন্সের ব্যাপারে ইউজ করতে পারি। তুমি জাস্ট এগুলোকে ফার্স্ট টেন্সে নিয়ে আসবা। যেমন উইলের জন্য আমরা সেকেন্ড কন্ডিশনাল উড করে দেবো, ক্যানের জন্য কুড করে দেবো, মেয়ের জন্য মাইট করে দেবো, শেষ। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার সেটা একটু মাথায় রাখবা। তাহলে সেকেন্ড কন্ডিশন আমরা কি করছি, সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফের সাথে ফার্স্ট টেন্সটা যুক্ত থাকে, তারপর আমরা সেটার সাথে উড কোড মাইট যুক্ত করে একটা সেন্টেন্স বসাইতে পারি, সেটাকে আমরা বলছি সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল মূলত বর্তমান অথবা ভবিষ্যৎ বাস্তবতা যেটা হবে সেটার বিপরীত অর্থ প্রকাশ করে। অর্থাৎ বর্তমানে কোনো কিছু হচ্ছে অথবা ভবিষ্যতে কোনো কিছু হবে সেটার বিপরীত কোনো অর্থ প্রকাশ করার জন্য আমরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ দেখি, যেমন ইফ শি নিউ হিজ ফোন নাম্বার, যদি সে তার ফোন নাম্বার জানতো, শি উড কল হিম, সে তাকে কল দিত। তাহলে দেখো বাস্তবতা হচ্ছে সে তার ফোন নাম্বার জানে না, কিন্তু যদি জানতো তাহলে সে তাকে কল দিত। এটা হচ্ছে ভবিষ্যৎ, কিন্তু এটা বাস্তবতার বিপরীত, এটা সম্ভব না, এটা হয়ে গেছে। কল দিত কিন্তু সে আর দিতে পারবে না। সো এটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনালটা একটু দেখি, যেটা হচ্ছে লাস্ট কন্ডিশনাল। আমাদের থার্ড কন্ডিশনালের মধ্যে মনে রাখবা ইফ যুক্ত ফার্স্ট পারফেক্ট টেন্স থাকবে। কি থাকবে? ফার্স্ট পারফেক্ট টেন্স থাকবে। ফার্স্ট পারফেক্ট টেন্স মানে কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। ফার্স্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ আসবে না, ওখানে আসবে হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস
অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে এরকম যখন কোনো সেন্টেন্স থাকবে ইফ যুক্ত ফার্স্ট পারফেক্ট টেন্স থাকবে, আমাকে এর পরের অংশটা করতে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে মনে রাখবা সবসময় ভার্বটা হয় কিসে? বি3তে। এটা একটু মনে রাখতে হবে, আমাদের ভার্বটা হবে বি3তে। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে শ্যাল, উইল, ক্যান, মে এগুলো। সেকেন্ড কন্ডিশনে উড, কুড, মাইট, এবং থার্ড কন্ডিশনে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এরকম, এরপরে বি3। তাহলে এই তিনটা জিনিস যদি একটু মনে রাখতে পারো, তুমি মাস্ট ওখান থেকে একটা না একটা কোয়েশ্চন কমন পাবাই, দুইটাও পাইতে পারো, তবে একটা 100% কমন পাবা। সো এই তিনটা স্ট্রাকচার নিয়ে কিন্তু তুমি একটা কোয়েশ্চন কমন পেয়ে যাচ্ছ। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, ইফ আই হ্যাড নোন অ্যাবাউট দ্য মিটিং, যদি আমি কি করতাম, মিটিংটা সম্পর্কে জানতাম, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড, আমি ওখানে উপস্থিত থাকতাম। দেখো সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে, সেকেন্ড কন্ডিশন মূলত বাস্তবতা বা ভবিষ্যৎ যে বাস্তবতা সেটার সাথে বিপরীত অর্থ প্রকাশ করে, কিন্তু থার্ড কন্ডিশন হচ্ছে অতীত বাস্তবতার সাথে বিপরীত অর্থ প্রকাশ করে। দেখো যদি আমি জানতাম তখন আমি যাইতাম, তাহলে ওটা হচ্ছে অতীতের যে একটা বাস্তবতা যেটা সম্ভব ছিল না সেটা অর্থ প্রকাশ করছে। তবে এই থার্ড কন্ডিশনটা একটু স্ট্রাকচারটা ডিফারেন্ট হইতে পারে। আমরা বলছিলাম ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3, তবে এই হেডটা আমাদের ফার্স্টে বসতে পারে। এই যে দেখো হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3 এক্সটেনশন, এটাও হইতে পারে। তখন কিন্তু আমাদের ইফটা যুক্ত করতে হয় না, খেয়াল রাখবা হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3 হইতে পারে, এবং এটাকে আমরা একটা থার্ড কন্ডিশন বলছি। পরে আমরা এই আগে যেটা বসাইছিলাম সেরকম শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো আমরা বসাতে পারি। এরপর বি3 দেখো আমরা বলতে পারি হ্যাড আই নোন অ্যাবাউট দ্য মিটিং, যদি আমি মিটিংটা সম্পর্কে জানতাম, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড, আমি উপস্থিত থাকতাম। খেয়াল রাখতে হবে এখানে ইফ নাই বলে তুমি বলতে পারবে না এটা থার্ড কন্ডিশনাল না, এটা একটা থার্ড কন্ডিশনাল, এটা একটা ডিফারেন্ট থার্ড কন্ডিশনাল। এগুলো নিয়ে আমরা অ্যাডভান্স আলোচনা করবো। জাস্ট এতটুকু মনে রাখো, হেড যুক্ত এরকম কোনো সেন্টেন্স গড়তে হলে ইটস এ থার্ড কন্ডিশনাল, এখানে আমাকে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলাই বসাতে হবে। সো রুল 1 শেষ। এখন রুল 2, রুল 2তে হচ্ছে আমাদের লেস যুক্ত একটা সেন্টেন্স থাকবে, সেটা আমরা ফিল আপ করবো। খুবই ইজি রুলস, তোমাদের এটা নিয়ে কোয়েশ্চেন মাস্ট থাকবে, এটাতে একটা অবশ্যই থাকবে। সো এটা একটু কি হয় দেখো, এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে পাছে বয় হয় যে, পাছে বয় হয় যে সেটা আমরা বাংলা ইউজ করি না, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে শেষে যদি এটা না হয়, সেরকম একটা মানুষের ভয় থাকে যে আমি পড়াশোনা করছি কিন্তু যদি আমি পড়াশোনা করছি না কিন্তু যদি আমি ফেল করি, আমি এ প্লাস যদি না পাই, আমি যে পড়াশোনা করছি না, সেরকম মানুষের একটা কথা বলে না যে আমি যদি এটা না করতে পারি, যদি এটা না হয় তাহলে কি হবে, সেরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লেস্ট ইউজ করতে পারি। এবং মনে রাখবা লেস্টের পরে যে বাক্যটা বসে সেটা হচ্ছে উদ্দেশ্যমূলক বাক্য, অর্থাৎ কোনো ধরনের পারপাসফুল কোনো একটা বাক্য বসতে পারে। স্ট্রাকচারটা খুব সিম্পল, লেস্টের আগে যা থাকবে থাকুক, লেস্ট যখন থাকবে এরপরটা যদি তোমাকে ফিল আপ করতে হয়, তুমি জাস্ট একটা শুটযুক্ত সেন্টেন্স বসাই দিবা। এখানে আর অন্য মাইট টাইটে বসতে পারে, তুমি এগুলো চিন্তা করবে না, তুমি জাস্ট একটা শুট বসাই দিবা, এটা কমপ্লিটলি ফাইন, এটা হবে, সমস্যা নেই। সো সাবজেক্ট প্লাস শুট প্লাস বি1 প্লাস এক্সটেনশন, দ্যাটস ইউর স্ট্রাকচার ফর লেস্ট। তাহলে লেস্টের পরে কখনো যদি একটা খালি ঘর দেখো, ওখানে শুটযুক্ত একটা সেন্টেন্স বসে দেবে শেষ। যেমন হি লেফট আর্লি, সে আগে আগে বের হয়ে গেল, লেস্ট যদি না হি শুড মিস দ্য ট্রেন, যদি আবার সে কি করে, ট্রেনটা মিস করে। সো আশা করি বুঝতে পারছো, লেস থাকলে এরপর সেন্টেন্সটা সুযুক্ত একটা সেন্টেন্স হয়ে যাবে, দ্যাটস ইট, শেষ। এরপর তোমাকে এখানে কয়েকটা ফ্রেজ অথবা শব্দগুলো মনে রাখতে হবে যে এগুলোর পরে সবসময় ভার্বের আইএনজি বসে। কি বসে? সবসময় ভার্বের আইএনজি বসে। এগুলো যখন দেখবা তখন তোমাকে যদি এরপর একটা ফিল আপ করতে বলে, তখন তুমি জাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্সটা ফিল আপ করে দেবা। যেমন মনে করো তোমাকে উইদাউট দেওয়া আছে, তাহলে উইদাউটের পর কি হবে, ভার্বের আইএনজি হবে। আমরা এখানে কি কি আছে, উইদাউট, উইথ এ ভিউ টু, উড ইউ মাইন্ড, মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু। বি ইউজ টু মানে হচ্ছে বি এর জায়গায় এম হইতে পারে, ইস হইতে পারে, আর হইতে পারে। ক্যান নট হেল্প, এগুলো যখন থাকবে, এগুলোর পরে খালি ঘর থাকলে তুমি ওখানে ভার্বের সাথে কি যোগ করে দিবা, আইএনজি যোগ করে দিবা। ফর এক্সাম্পল উইদাউট লার্নিং ইংলিশ প্রপারলি, তাহলে দেখো উইদাউট লার্নিং এটাকে আমরা বলছি কি, উইদাউট প্লাস ভার্বের আইএনজি। শি ইজ স্টাডিং হার্ড উইথ এ ভিউ টু বিকামিং, তাহলে উইথ এ ভিউ টু বিকামিং এটা মাথায় রাখতে হবে। উইথ এ ভিউ টু দেখলে এরপরের ভার্বটা কি হবে, আইএনজি যুক্ত হবে। তারপর হচ্ছে উড ইউ মাইন্ড, মাইন্ড দেখলে এরকম দেখলে তুমি এরপরের সেন্টেন্সটা স্টার্ট মানে এরপরের অংশটা স্টার্ট করবে কি দিয়ে, ওপেনিং দিয়ে। তারপর এটা তুমি ওই অর্থ সহকারে, তোমাকে বললাম মিনিংটা বুঝতে হবে, অর্থ সহকারে এরপর একটা অবজেক্ট তোমাকে বসাই দিতে হবে। যেমন উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, এটার মিনিং হচ্ছে আমি কি দরজাটা ওপেন করলে তুমি কিছু মনে করবে, এরকম। জানালাটা ওপেন করলে কি কিছু মনে করবে, সেরকম অর্থ দাঁড়াচ্ছে। তো আশা করি বুঝতে পারছো।
এরপর রুলস 4 আরও একটা গুরুত্বপূর্ণ, এখানে সবগুলো রুলসই কিন্তু গুরুত্বপূর্ণ, খুব কম 12টা অনলি রুলস মুখস্থ করে, এটা মুখস্থ না, জাস্ট তুমি কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু এগুলো মাথায় থাকবে। এগুলো মাথায় নিয়ে তুমি 12টা রুলস মাথায় নিয়ে তুমি 10টা নাম্বার ইজিলি তোমার সেকেন্ড পার্ট থেকে তুলতে পারো, ইংলিশ সেকেন্ড পার্ট থেকে। এরপর হচ্ছে ইটস টাইম অথবা ইটস হাই টাইম, এখানে হাই বলতে বোঝাচ্ছে, এখানে ইটস হাইও হইতে পারে অথবা ইটস টাইমও হইতে পারে, যেখানে লিখলাম। তো এগুলো যখন থাকবে এখানে দুইটা স্ট্রাকচার আমরা ফলো করতে পারি। একটা হচ্ছে, আচ্ছা এগুলোর অর্থ কি, এগুলোর অর্থটা মাথায় রাখতে হবে। এগুলোর অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়। সো এখানে দেখছো যে ইটস হাই টাইম, ইটস টাইম, এগুলো যখন ইউজ করবা তখন সবসময় দুইটা রুলস হবে। একটা হচ্ছে 2 + B1, অর্থাৎ তুমি চাইলে টু যুক্ত করে এরপর একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারো, অথবা তুমি চাইলে সাবজেক্ট প্লাস B2 বসাইতে পারো। তাহলে অর্থটা তোমার হয়তো দেখতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু সমস্যা নাই, এটাই হচ্ছে সত্যিকার স্ট্রাকচার, যে সাবজেক্ট প্লাস এরপরে কি থাকতে হবে, একটা B2 থাকতে হবে যদি তুমি সাবজেক্ট বসাও। এরপরে এক্সটেনশন তুমি একটা নর্মাল সেন্টেন্সে যা দিতে পারো, ইটস ফাইন। যেমন আমরা যদি উদাহরণ দেখি, ইটস টাইম, তাহলে টু বসাইছি, এরপরে লিভটা কি হবে, B1, তাহলে ইটস টাইম টু লিভ, এটা বসাইতে পারি। এরপরে ফর দ্য এয়ারপোর্ট আওয়ার ফ্লাইট ডিফার সুন, এগুলো তুমি সেন্টেন্সের অর্থের সাথে মিল রেখে হোয়াট এভার ইউ ক্যান ইউজ, ইটস অল ফাইন, বাট অর্থের সাথে একটু মিল রাখতে হবে। তবে স্ট্রাকচারটা হচ্ছে এতটুকুই। তারপর আমরা বলতে পারি ইটস হাই টাইম, এরপরে দেখো ইটস হাই টাইমের পরে আমরা ইউ বসাইছি, উইচ ইজ এ সাবজেক্ট, এরপরে আমাকে ভার্বটা বসাতে হবে B2 অ্যাজ এ স্ট্রাকচার ইমপ্লয়েড। আশা করি বুঝতে পারছো। এখন আসো রুল 5, যেটাতে আমরা ডু, অল ডু, ইনস্পাইট অফ, ডেসপাইট, বাট, এগুলো নিয়ে কথা বলবো। ডু অর্থ হচ্ছে যদিও, মানে এখানে ডু যেটা আছে, অল ডু যেটা আছে, এগুলোর মিনিং হচ্ছে যদিও, ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, ডেসপাইট অর্থ হচ্ছে সত্ত্বেও, বাট অর্থ হচ্ছে কিন্তু। কিন্তু সবগুলার, এই যে এখানে যতগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছ সবগুলার কিন্তু একটাই ভাব বোঝাচ্ছে, সেটা হচ্ছে বিপরীত কোনো কিছু বোঝাবে। তাহলে ডু, অল ডু, ইনস্পাইট অফ, ডেসপাইট, বাট, এই সবগুলা শব্দই সবসময় বিপরীত অর্থ নির্দেশ করতেছে, তাই না? তাহলে তুমি মাথায় রাখবা, এগুলো যখন বসাবা তারপরে তুমি একটা বিপরীতার্থক ক্লজ বসাবা, অর্থাৎ এই ডু, অল ডু এর আগে বা এটার সাথে যে সেন্টেন্সটা যুক্ত আছে সেটা যে অর্থ বোঝাবে তার একটা বিপরীত ক্লজ বসাতে হবে এগুলার পরে, এবং এরপরে মেন ক্লজ বসতে পারে, অথবা এটা উল্টাও হতে পারে যে বিপরীত ক্লজ সহ ডু, অল ডু এটা পরে বসতে পারে, তুমি মেন ক্লজটা আগে বসাইতে পারো। আমি দুইটা একটু কালার করে দিচ্ছি তোমরা যাতে জিনিসগুলো বুঝতে পারো। তুমি ডু, অল ডু যুক্ত বিপরীতার্থক ক্লজটা পরে বসাইতে পারো, যখন এখানে বসতে পারে, অথবা মেন ক্লজটা তুমি পরে বসাইতে পারো, অথবা মেন ক্লজটা আগে বসতে পারো। হোয়াটএভার ইউ ক্যান ডু, ইটস অল ফাইন। আমরা যদি উদাহরণ দেখি, অল দো ইট ওয়াজ রেইনিং, যদিও কি এখন কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হলে সাধারণত তুমি বাসার বাইরে যাওয়ার কথা না, সেটাই নর্মাল। কিন্তু যেহেতু অল দো দেওয়া আছে, আমাকে এর পরের ক্লজটা বসাতে হবে বিপরীতার্থক। এটাই হচ্ছে মূলত বিপরীতার্থক ক্লজ বলতে বোঝাচ্ছে। দে ওয়েন্ট ফর এ ওয়াক, দেখো বৃষ্টি হচ্ছে, সে বাসায় থাকার কথা, কিন্তু কি করছে, বাইরে চলে গেছে, উইচ ইজ টোটালি কন্ট্রাডিক্টরি টু দ্য প্রিভিয়াস সেন্টেন্স, যেটা হচ্ছে বৃষ্টি হওয়ার সাথে পুরোপুরি বিপরীত। তাহলে এভাবে তোমাকে ডু, অল ডু, ইনস্পাইট, ডেসপাইট অফ, এগুলা ইউজ করতে হবে। এরপর আমরা যদি দেখি রুল 6, অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু দিয়ে, এটা দিয়ে আমরা অনেক সময় খুব ভালো ভালো উদাহরণ দিতে পারি। যেমন অ্যাজ ইফ, অ্যাজ ডু, এগুলো হচ্ছে যেন, যেন বোঝায়, অর্থাৎ সে এমনভাবে কথা বলছে যেন সে হচ্ছে প্রধানমন্ত্রীর নাতি, অথবা সে এমনভাবে কোটা দাবি করছে যেন সে মনে হচ্ছে মুক্তিযোদ্ধার নাতির মেয়ে। সো ব্যাপারটা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ ডু, এগুলার মিনিং হচ্ছে যেন, অর্থাৎ সে এমন কোনো কিছু করছে যেন সে কোন একটা কিছু যেটা অ্যাকচুয়ালি সে না, অথবা সেটি না। তাহলে আমরা যদি স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি, প্রথমে একটা ক্লজ থাকবে যেটাকে আমরা মেইন ক্লজ বলছি, এবং এটার সাথে যদি অ্যাজ ইফ, অ্যাজ ডু যুক্ত থাকে, এরপরের ক্লজটা হবে সাবজেক্ট প্লাস B2 প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস B2 প্লাস এক্সটেনশন মানে হচ্ছে তুমি এখানে অন্য যা কিছু ইউজ করতে পারো, এটা হইতে পারে তোমার অবজেক্ট হইতে পারে বা অন্য কোনো কিছু হইতে পারে। সো মেন হচ্ছে তোমাকে সাবজেক্ট প্লাস কি বসাইতে হবে, B2 বসাতে হবে, এবং এই ক্লজটাকে, এই যে ক্লজটা বসাচ্ছি বা সেন্টেন্সটা বসাচ্ছি, এটা হতে হবে একটা অবাস্তব বাক্য, যেটা সে অ্যাকচুয়ালি না। আমরা উদাহরণ দেখলে আরও বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। যেমন আমরা এখানে দেখো, শি লুকড অ্যাট মি, সে আমার দিকে এমনভাবে তাকালো, এজ ইফ এমনভাবে, শি হ্যাড সিন এ গোস্ট, সে এমনভাবে তাকালো যেন সে একটা কি দেখলো, ভূত দেখলো। হার আইস ওয়াইড উইথ শক, তার এটা হচ্ছে একটা এক্সট্রা ক্লজ, এটা অন্য জিনিস, এটা আমার লাগবে না, জাস্ট আমাকে এতটুকুই বুঝলে হবে যে শি লুকড অ্যাট মি, সে আমার দিকে এমনভাবে তাকালো অ্যাজ ইফ, যেন শি হ্যাড সিন এ গোস্ট, সে একটা ভূত দেখলো। অর্থাৎ মানুষ তোমাকে দেখে হঠাৎ করে চোখ বড় বড় করে ফেলে না অনেক সময়, যে তো
ব্যাপারটা তুমি তখন এভাবে বলতে পারো অ্যাজ ইফ শি হ্যাড সিন এ গোস্ট। সে অ্যাকচুয়ালি কিন্তু এটা করে না, এটা হচ্ছে একটা বাস্তব না, তুমি ভূত না। তাহলে সে এই জিনিসটা বোঝানোর জন্য যে এটা অবাস্তব কোনো কিছু, সেটা বোঝানোর জন্য, যেন সে এটা বুক দেখলো সেটা বোঝানোর জন্য আমরা অ্যাজ ইফ ইউজ করতে পারি। এখানে অ্যাজ ইফের জায়গায় অ্যাজ দো হইতে পারে, নো ম্যাটার। তাহলে আরেকটা যদি আমরা দেখি, হি এন্টার্ড দ্য রুম, সে রুমে প্রবেশ করলো, অ্যাজ ইফ হি ওয়ার দ্য কিং, যেন সে রাজা, অর্থাৎ রাজার মতো করে সে রুমে প্রবেশ করলো। তাহলে দেখো একটু খেয়াল করবা, হি এর পরে কিন্তু এটা ওয়াস হওয়ার কথা, রাইট? কিন্তু মনে রাখবা, কখনো যদি ওয়াস অথবা ওয়ার বসাতে হয়, তবে বাক্যটা যদি অবাস্তব হয়, এটি যে অবাস্তব বাক্য বলছি না, অবাস্তব বাক্যের ক্ষেত্রে কখনো ওয়াস বসে না, ওই ওয়াসের পরিবর্তে কি হয়, ওয়ার হয়। আমরা জানি হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াস হবে, তবে এখানে হবে না, এখানে হবে ওয়ার, দ্যাটস ইট। অবাস্তব বাক্য বোঝাতে ওয়াসের পরিবর্তে ওয়ার হয়, এটা একটু মাথায় রাখবা। এরপরে রুল নাম্বার 7, এটাও তোমরা হয়তো অনেক জায়গায় পড়ছো, যে নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড ওয়েন, হার্ডলি হ্যাড ওয়েন, অথবা বিফোর হইতে পারে। এগুলো যখন থাকবে তখন তুমি কি করবা? ওই যে আমরা একটা ফার্স্টে জিনিস পড়ছিলাম, যে ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে পরবর্তীটা হবে ফার্স্ট ইনডিফিনিট, অথবা সেন্টেন্সটা এরকম ছিল যে ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট হবে। তাহলে ফার্স্ট পারফেক্ট থাকলে কি হবে? ফার্স্ট ইনডিফিনিট। মনে রাখবে এরকম নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড ওয়েন, হার্ডলি হ্যাড ওয়েন, বিফোর, এই ফ্রেজগুলা যুক্ত যতগুলো সেন্টেন্স গঠিত দেখবা, সেগুলো হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, দ্যাটস ইট। এতটুকু মনে রাখবো। তাহলে পরের সেন্টেন্সটা কি হবে? পরের সেন্টেন্সটা হবে সাবজেক্ট প্লাস বি টু, যেটা হচ্ছে একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সো আশা করি বুঝতে পারছো। দেখো আমরা যদি উদাহরণ দেখি, নো সুনার হ্যাড শি অ্যারাইভড, মানে সে আসতে না আসতে কোথায়? এট দ্য পার্টি, পার্টিতে সে আসতে না আসতেই দেন ইট স্টার্টেড টু রেইন, বৃষ্টি পড়া শুরু করছিল। তাহলে দেখো নো সোনার হ্যাড শি অ্যারাইভড এট দ্য পার্টি, এটা হচ্ছে একটা ফার্স্ট পারফেক্ট টেন্স। এটা কেন ফার্স্ট পারফেক্ট টেন্স সেটা বুঝতে হলে তুমি দেখো, এই যে হ্যাড আছে, অ্যারাইভড আছে। হ্যাঁ, হ্যাডটা সাবজেক্টের আগে বসছে, সেগুলো অন্য জিনিস, আমরা এগুলো ইনভার্সন ইনভার্সন কতগুলো আছে এগুলো পরে বলবো, তুমি জাস্ট এতটুকু মনে রাখো, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। এবং যেহেতু এটা ফার্স্ট পারফেক্ট টেন্স, আমরা জানি একটা ফার্স্ট পারফেক্ট হলে আরেকটা হতে হবে ফার্স্ট ইনডিফিনিট, সেজন্য আমরা এটা ফার্স্ট ইনডিফিনিট করলাম। হাউ? সাবজেক্ট প্লাস বি টু। স্কার্সলি হ্যাড দ্য মিটিং বিগান, মিটিং শুরু হতে না হতেই ওয়েন দ্য ফায়ার অ্যালার্ম ওয়েন্ট অফ, ফায়ার অ্যালার্ম, এটা ব্যাপারটা হচ্ছে ফায়ার অ্যালার্ম অফ না হতেই আমরা কি করলাম? মিটিং শুরু করলাম। সো আশা করি বুঝতে পারছো এগুলো কীভাবে ইউজ হবে। তবে এটা মাথায় রাখবা, স্কার্সলি হেডের পরে কিন্তু দেন হবে না, এটা হবে ওয়েন। হার্ডলি হেডের পরেও দেন হবে না, এটা ওয়েন অথবা বিফোর হবে। দেন হবে শুধুমাত্র নো সোনার হেডের ক্ষেত্রে। এখন আমরা দেখি রুল 8, যেটা হচ্ছে কি নিয়ে আমরা কাজ করব? সু ড্যাট, অর্থাৎ সু ডট ডট ড্যাট, যেটা অর্থ হচ্ছে এতই যে, আরটা হচ্ছে সু ড্যাট। এই সু ড্যাটের অর্থ হচ্ছে যাতে, যেটা একসাথে বসবে। আরটা হচ্ছে টু ডট ডট টু, এটার মিনিং হচ্ছে এত বেশি যে যা করতে পারে না, সেরকম একটা আমরা উদাহরণের মাধ্যমে দেখলে আরো ভালো বুঝতে পারবো। সো এখানে দেখো, সু ডট ডট ড্যাট এবং সু ড্যাট, এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা একটা কি ধরনের স্ট্রাকচার মেনটেন করতে পারি, সেটা হচ্ছে এগুলার পরে আমরা বসাবো হচ্ছে কি? সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস বি ওয়ান, অর্থাৎ ওই যে আমরা ফিউচার টেন্স বলছিলাম এগুলোর মতো বসতে হতে পারো, তবে ক্যান হবে এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, আর কুড হবে এই সেন্টেন্সটা যদি ফার্স্ট টেন্স হয়। সো এখানে খেয়াল করো, সাবজেক্ট প্লাস এজেক্টিভ প্লাস ড্যাট, অর্থাৎ যে আমরা সু ডট ডট ড্যাট বলছি, এখানে মাঝখানে ডট ডটের জায়গায় কি বসতে পারে? হয় এজেক্টিভ বসতে পারে অথবা অ্যাডভার্ব বসতে পারে, যেটাই বসুক। এরপরে দ্যাটের পরে যে সেন্টেন্সটা বসাবো সেটা হচ্ছে ক্যান কুড বি ওয়ান দিয়ে আমরা ইজিলি মেক করতে পারবো। এবং মাথায় রাখবা, এই সেন্টেন্সের পরে যেটা আছে সেটা হচ্ছে উদ্দেশ্যমূলক হইতে হয়, অর্থাৎ এখানে উদ্দেশ্য বুঝাতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। এরপর টু ডট ডট টু, এটার ক্ষেত্রেও টু ডট ডট, এই ডট ডটের জায়গায় আমরা এজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাবো, এবং এই টু এর পরে জাস্ট একটা বি ওয়ান বসাই দিব, শেষ। এই টু আছে তো, টু এর পরে সবসময় কি বসে? বি ওয়ান বসে, এটা মাথায় রাখবা, টু এর পরে সবসময় বি ওয়ান বসে। তাহলে টু ডট ডট টু, অর্থাৎ টু এজেক্টিভ টু থাকলে আমরা এরপরে বি ওয়ান, এবং সু ডট ডট ড্যাট অথবা সু ড্যাট যেটাই থাকুক, এরপরে ক্যান কুড বি ওয়ান দিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। ফর এক্সাম্পল, দ্য বুক ওয়াজ সো ইন্টারেস্টিং দ্যাট, সো ইন্টারেস্টিং দ্যাট, সো ডট ডট দ্যাট, দেখো ইন্টারেস্টিং হচ্ছে একটা এজেক্টিভ, সো ডট ডট দ্যাট, এরপরে আই কুডন্ট পুট ইট ডাউন। তাহলে কুডন্ট দিয়ে আমরা একটা সেন্টেন্স করতে পারছি। কেন কুডন্ট কেন দিচ্ছি, ক্যান কেন দিই নাই? কারণ দেখো এটা হচ্ছে ওয়াজ, অর্থাৎ পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কুড, মাইট, শুড এগুলো ইউজ করতে পারি। এরপরে শি স্টাডিড হার্ড, সে
অনেক কঠোর পরিশ্রম করছে, মানে কঠোর পড়াশোনা করছে। স্টুডেন্ট মানে হচ্ছে যাতে, এবং এরপরে শি কুড পাস দ্য এক্সাম। কুড পাস দ্য এক্সাম কেন? কারণ এটা হচ্ছে স্টাডিড উইচ ইজ এ পাস্ট টেন্স। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে দ্য স্যুপ ওয়াজ টু হট টু ইট। এটার অর্থ তোমাকে বুঝতে হবে যে দ্য স্যুপ ওয়াজ টু হট, অর্থাৎ স্যুপটা এতই গরম ছিল যে টু ইট মানে কি খাওয়ার জন্য না, মানে খেতেই পারছে না, সেরকম গরম ছিল। এটার অর্থ, পুরোটার অর্থ হচ্ছে সে স্যুপটা এতই গরম ছিল যে খেতেই পারছিল না। এরপর টিল অর্থ যতক্ষণ, আনটিল অর্থ যতক্ষণ না, আনলেস অর্থ যদি না। এগুলো আশা করি বুঝতে পারছো। টিল, আনটিল, আনলেস তোমরা অনেক সময় দেখছো। তবে এগুলোর স্ট্রাকচারটা কীরকম হবে আমরা একটু দেখি। মেন ক্লজ অথবা যে কোনো একটা ক্লসের সাথে আমরা টিল, আনটিল, আনলেস এগুলো বসাতে পারি। এরপরে আমরা কোনো একটা কমপ্লিটেড অর্থাৎ সম্পূর্ণ একটা ঘটনা ঘটছে সেরকম আর একটা ক্লজ বসাতে পারি। এটা এতটুকুই। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে স্ট্রাকচার আনার এখানে মেন কারণ হচ্ছে যখন তুমি টিল বসাবা তখন তুমি এরপরে সেন্টেন্সটা নেগেটিভ পজিটিভ যেটাই বসাও ইটস ফাইন, বাট যখন তুমি আনটিল অথবা আনলেস বসাবা এরপরে সেন্টেন্সটা কখনো কি করতে পারবে না, নেগেটিভ করতে পারবে না। ইট শুড বি পজিটিভ, অলদো এই সেন্টেন্সটা মিনিংটা হবে কিন্তু নেগেটিভ, কারণ আনটিল এবং আনলেস এগুলোর অর্থই আসলে দাঁড়ায় মানে নেগেটিভ টাইপের। আমি যদি উদাহরণ দেখি, আই উইল ওয়েট হেয়ার, আমি এখানে অপেক্ষা করব টিল যতক্ষণ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, তুমি তোমার হোমওয়ার্ক ফিনিশ করা পর্যন্ত আমি এখানে কি করব, অপেক্ষা করব। তুমি এখানে যদি ইউ ডোন্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক, তুমি যতক্ষণ পর্যন্ত না হোমওয়ার্ক শেষ করবা ততক্ষণ আমি ওয়েট করব, সেরকম করা যায়। তবে আমি যখন বসাবো এখানে আনটিল, যেমন দ্য স্টেট অ্যাট দ্য পার্টি, তারা পার্টিতে ছিল, অবস্থান করছিল, আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য আর্লি আওয়ার্স অফ দি মর্নিং, অর্থাৎ ভোর হওয়া পর্যন্ত তারা কি করছিল, ওখানে পার্টিতে ছিল। তাহলে দেখো পরের সেন্টেন্সটা দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, এটা কি নয়, যদি এটা একটা পুরো সেন্টেন্স না, কিন্তু এখানে তুমি চাইলে কোনো নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে পারবে না, এখানে পজিটিভ সেন্টেন্স ইউজ করতে হবে। তারপর আনলেস ইউ ফিনিশ ইউর চোর্স, অর্থাৎ এই যে দেখো আনলেসের পরবর্তীতে যেই সেন্টেন্সটা বসছে এটা হচ্ছে পজিটিভ, কিন্তু এটার অর্থ দাঁড়াবে আনলেস ইউ ফিনিশ ইউর চোর্স, অর্থাৎ তোমার কাজকর্ম শেষ না করা পর্যন্ত ইউ ক্যান গো আউট টু প্লে, তুমি খেলতে যেতে পারবা না। তাহলে ইউ ক্যান গো আউট টু প্লে এটা হচ্ছে অন্য সেন্টেন্স। আমরা বলছি আনলেস, আনটিল এগুলোর সাথে যে সেন্টেন্সটা থাকবে সেটাকে মাস্ট বি কী হতে হবে, পজিটিভ হতে হবে। এরপর তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স কোয়েশনে আমরা অনেক সময় উইশ দিয়েও কোয়েশন দেখতে পাই, অর্থাৎ ওখানে দেওয়া থাকে আই উইশ, শুধু আই উইশ দেওয়া থাকে, এরপরে সেন্টেন্সটা তোমাদেরকে ক্রিয়েট করতে হয়। তাহলে যখন উইশ দেখবা ওটা থেকে একটা কমপ্লিট সেন্টেন্স বানানোর জন্য আমরা দুইটা স্ট্রাকচার ফলো করতে পারি। একটা হচ্ছে, মানে এটা একটাই স্ট্রাকচার, তবে বেসিক্যালি বোঝার জন্য তোমাদেরকে দুইটা বলা হচ্ছে। দেখো এখানে উইশের পর ইউজুয়ালি পাস্ট টেন্স হয়, কি হয়, পাস্ট টেন্স হয়, অর্থাৎ তুমি যখন উইশ দেখবা এরপর সেন্টেন্সটা তোমাকে পাস্ট টেন্সে বানাইতে হবে। এখন মানুষ উইশ অর্থ হচ্ছে ইচ্ছা, ইচ্ছার পরে তুমি যে কোনো একটা মিনিংফুল সেন্টেন্স বসাইতে হবে, তবে স্ট্রাকচারটা হইতে হবে পাস্ট টেন্স, সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন সেটা। এরপর তুমি ফার্স্ট টেন্সের ব্যাপারটা এরকমও করতে পারো, কুড উড দিয়েও করতে পারো, যেটাও এক প্রকার আমরা ফার্স্ট টেন্স বলছি আপাতত। যে উইশের পর আমরা কি বসাতে পারবো, সাবজেক্ট প্লাস কুড উড প্লাস বি ওয়ান এটা বসাতে পারবো, অথবা ফার্স্ট টেন্স বসাতে পারবো। যেমন শি উইশড, সে তার ইচ্ছা, সে উইশ করে, শি কুড ভিজিট হার ফ্যামিলি মোর অফেন, তার পরিবারকে সে আরও বেশি সময় কী করতে পারবে, ভিজিট করতে পারবে। তাহলে সেটা একটা তার উইশ, তাহলে কুড দিয়ে আমরা সেটা করলাম। অথবা আমরা যদি এখানে দেখি আই উইশ, আমার ইচ্ছা, যে আমার ইচ্ছা হয় আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমি আবার কি হই, শিশু হয়ে যায়। তাহলে আই ওয়ার এ চাইল্ড এগেইন এটাও একটু দেখার বিষয় আছে। দেখো উইশের পরে কিন্তু যেটা বসানো হয় সেটা হচ্ছে একটা, যদি অবাস্তব হয়, কি হয়, অবাস্তব হয়, তখন আমরা ওয়াসের জায়গায় কি বসাবো, ওয়ার বসাবো। এটা আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে অবাস্তব কোনো কিছু বোঝাতে গেলে আমরা ওয়াসের জায়গায় কি বসাবো, ওয়ার বসাবো, অর্থাৎ এটা সবসময় ওয়ার হবে যখন ফার্স্ট টেন্স হবে। তাহলে উইশের পর সবসময় ফার্স্ট টেন্স, যখন অবাস্তব সেন্টেন্স, অবাস্তব কোনো ইচ্ছা প্রকাশ করবে তখন ওয়ার বসাবো। সো আশা করি বুঝতে পারছো। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এখান থেকে তোমাদের বিভিন্ন টাইপের কোয়েশন আসতে পারে, অর্থাৎ রিলেটিভ প্রনাউন থেকে বিভিন্ন টাইপের কোয়েশন আসতে পারে। তবে মৌলিক বিষয়গুলো যদি তোমরা একটু জেনে নাও তাহলে তোমাদের যে কোনো টাইপের কোয়েশনের স্ট্রাকচারাল কোনো প্রবলেম হবে না, যদি তোমরা মিনিংটা বুঝতে পারো। অর্থাৎ মিনিংটা বুঝলে হবে, স্ট্রাকচারটা বুঝতে হবে, ইউ আর ফাইন, ইউ আর 100% কারেক্টলি আনসার করার এবিলিটি রাখো। তাহলে দেখো এখানে আমরা দেখি রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে হু, উইচ, দ্যাট, হুম। প্রোনাউনগুলো যখন আমরা ইউজ করব তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম দাঁড়ায়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন প্রোনাউন, এটাও এখানে একটা সেন্টেন্স এরকম ইউজ হতে পারে। এবং এরপরে যখন হু, উইচ, দ্যাট থাকবে, কি থাকবে, হু, উইচ, দ্যাট, খেয়াল করো হুম না কিন্তু,
হু উইজ দ্যাট যখন থাকবে এরপরে সরাসরি ভার্ব বসে যাবে, অর্থাৎ নাউন প্রনাউন অনুযায়ী এই যে এখানে একটা নাউন প্রনাউন আছে না, সেটা অনুযায়ী এখানে একটা কি বসে যাবে, ভার্ব বসে যাবে। এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা এগুলো অ্যাডভান্স জিনিস, এগুলো আমরা পরে জানবো। তুমি আপাতত যেটুকু জানো যে হু উইজ দ্যাট থাকলে আমরা এখানে পরবর্তীতে একটা জাস্ট ভার্ব বসাই দিব। ভার্বটা কি অনুযায়ী বসবে, এর আগের নাউন প্রনাউন অনুযায়ী, অর্থাৎ এই নাউন যদি সিঙ্গুলার হয় এখানকার ভার্বটাও সিঙ্গুলার হবে, এই নাউন যদি ফ্লুরাল হয় এখানকার ভার্বটাও ফ্লুরাল হবে, এতটুকুই। তবে যদি এরকম সেন্টেন্সের পর হুম বসে, হু উইজ দ্যাট না বসে যদি হুম বসে, তখন আমাকে এরপরে আরও একটা সাবজেক্ট বসাতে হবে, উইচ উইল বি অলসো এ নাউন অর প্রনাউন। তাই তুমি বুঝতে পারছো, যদি হুম বসে এরপর আমার একটা সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট পর আমরা বার বা এক্সটেনশন এগুলো বসাবো। কিন্তু যদি হু উইজ দ্যাট থাকে, যেগুলো আসলে সাবজেক্টের মতো কাজ করে, সেই কারণে আমরা কোনো সাবজেক্ট বসাই না, সরাসরি ভার্ব বসাই দিই। এতটুকুই হচ্ছে স্ট্রাকচার। এরপরে তোমাকে মিনিংটা বুঝতে হবে সেন্টেন্স কমপ্লিট করার জন্য। যেমন আমরা যদি উদাহরণ দেখি, এগুলো খুব ইজি। দেখো, শি ফাউন্ড এ জব, সে একটা কি পেলো, চাকরি পেলো, দ্যাট সুইটস, তাহলে এখানে দ্যাট আছে। দ্যাট মানে হচ্ছে আমরা বললাম যে দ্যাট মানে কে, যে। তাহলে যে এর পর এই যে দ্যাটের পর আমরা কি বসাবো, ভার্ব বসাবো। আমরা সরাসরি সুটস মানে হচ্ছে খাপ খাওয়া, অর্থাৎ তার সাথে যাচ্ছে সেরকম। তাহলে সুটসটা আমরা কি অনুযায়ী বসাইছি, এই যে এ জবের অনুযায়ী। এ জব একটা সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করছি, সিম্পল, এতটুকুই। কিন্তু যদি এটা দেখো, দ্য টিচার হোম, দ্য টিচার হোম, তাহলে হোম আছে, হোম থাকলে আমরা কি বসাবো, এরপর একটা নতুন সাবজেক্ট বসাতে হবে, হুম আই অ্যাডমায়ার, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব। এরপর আমরা এগুলো এমনিতেই অর্থ অনুযায়ী বসাই দিতে পারি। তোমরা এগুলো প্র্যাকটিস করতে করতে অর্থগুলো এমনিতে বুঝে যাবা। স্ট্রাকচারটা হচ্ছে এখানে তোমাকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখন বলতে পারো যে ভাইয়া আপনি তো বললেন এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন অথবা প্রনাউন থাকবে, কিন্তু এখানে তো শুধুমাত্র একটা নাউন দেখতে পাচ্ছি অথবা নাউন ফ্রেজ দেখতে পাচ্ছি। রাইট, তুমি অনেক সময় এগুলো নাও দেখতে পারো, অর্থাৎ শুধুমাত্র একটা সেন্টেন্সের, অর্থাৎ এটা এখান থেকে স্টাডি হতে পারে, এখান থেকে মূলত স্টার্ট এরকম হইতে পারে। তাহলে এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আমাদের স্ট্রাকচারালি বোঝার জন্য তুমি এই নাউন প্রনাউন থেকে জিনিসটা চেক আউট করলেই দ্যাটস এনাফ ফর ইউর এক্সাম। আশা করি বুঝতে পারছো। এরপর সর্বশেষ স্ট্রাকচার, এটা আসলে স্ট্রাকচার বলাটা পুরোপুরি সত্যি হবে না, এটা হচ্ছে জাস্ট আমাদের একটু বুঝতে হবে যে এখানে প্রভার্ব আসতে পারে। সো আই উইল গিভ ইউ সাম প্রভার্বস যেগুলো তোমাদের কমনলি আসতে পারে, যেমন অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। এটা আসলে কমনলি না, তুমি যে কোনো একটা প্রভাব বসাই দিলে হয়ে যায়। যেমন এই যদি এরকম যদি স্ট্রাকচারটা থাকে, তোমার পরীক্ষা যদি দেওয়া থাকে যে দেয়ার গোস এ প্রভাব দ্যাট, এ প্রভাব গোস দ্যাট, দেয়ার ইজ এ সেইং দ্যাট, এরকম যদি কোনো কিছু দেওয়া থাকে, তুমি সিম্পলি এখান থেকে যে কোনো একটা প্রভাব বসাই দিলেই এনাফ। আশা করি তুমি সবগুলা রুলস ভালোভাবে বুঝতে পারছো। এখানে অন্য কোনো কিছু নাই, এই রুলসের মধ্যে তুমি জাস্ট এগুলো যদি দেখো কখনো, যে দেয়ার গুস এ প্রভাব, এ প্রভাব গুস দ্যাট, দেয়ার ইজ এ সেইং দ্যাট, এগুলো যদি থাকে, তুমি এরপরে জাস্ট সিম্পলি এরকম একটা নিয়ে মনে করো এখানে বসাই দিতে পারো। শেষ, এতটুকু আশা করি বুঝতে পারছো। সো এই ছিল তোমাদের পুরো 12টা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য যতগুলো রুলস লাগবে সেগুলাই। তোমার এর বাইরে আসলে তেমন কোনো কিছুই পড়তে হবে না। তুমি জাস্ট যদি কয়েকটা প্র্যাকটিস করতে থাকো, প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো পড়তে থাকো, তাহলে তুমি দেখবা যে তুমি 100% এখানে কমপ্লিটলি পুরোপুরি সব কিছুই কারেক্টলি আনসার করতে পারছো। সো এই বলে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।